একরে 3 লক্ষ টাকা আয়ের নিশ্চয়তা দিয়ে আমরা চাষ আপনাকে মানে এক কথায় প্রচুর লোক করে ফেলে তো বাজার দর পড়ে যাবে, তখন কি আমরা এই প্রফিট যদি করতে বছরে 100 গ্রাম করে এঁচোড় খান প্রত্যেকটা মানুষ বছরে একদিন মাত্র 100 গ্রাম, আচ্ছা তাহলেও 10 লক্ষ কেজি। বড় কথা, আমরা কৃষককে মাত্র 2 থেকে 2.5 টাকা পার কেজিতে একটা এঁচোড় তৈরি করে দেবো। সারা পশ্চিমবঙ্গ জুড়েই এঁচোড় চাষ করার প্রবণতা দেখা যাচ্ছে এবং খুব কম করে হলেও আমাদের পশ্চিমবঙ্গে হয়তো 15 থেকে 20 হাজার চাষি আছে যারা এঁচোড় চাষ অলরেডি কমার্শিয়ালি করেছেন। আপনাকে পেয়ে সত্যিই ভালো লাগলো, কেননা প্রথম বছর দুয়েক আগে আপনার প্রথম ভিডিও আমি শ্যুট করি এবং সেখানে প্রায় 10 লক্ষের ওপরে মানুষের সাড়া পেয়েছি এবং সেখান থেকে বহু চাষিরা এঁচোড় চাষে আগ্রহী হয়েছে, অনেক চাষ বিকল্প চাষ হিসেবে এটাকে বেছে নিয়েছে। আমাদের ভিডিও দেখে যারা ইন্সপায়ার হয়েছে এবং আগামীতেও ইন্সপায়ার হতে চলেছে, তাদের ভবিষ্যৎটা আজ কোন জায়গায় দাঁড়িয়ে, সেই বিষয়টা আমরা একটু জানবো আপনার থেকে। প্রথমে আপনি একটু পরিচয়টাও দিয়ে দিন। নমস্কার, আমি শ্রীকান্ত দে, রামকৃষ্ণ আশীর্বাদের কথা বলছি। যদি এঁচোড় চাষের ভবিষ্যৎ বলা হয়, একদিকে এর স্বর্ণোজ্জ্বল ভবিষ্যৎ, অপরদিকে যদি দেখা হয় এর ভবিষ্যৎ কিন্তু কঠিন আসছে। দুটো ব্যাখ্যাই যদি আমি করি, চাষিরা ক্ষুদ্র ক্ষুদ্র আকারে এই ফার্মিংটা করছেন, ঠিক তার ফলে কেউ 1 বিঘা কেউ 10 কাঠা যখন চাষটা করছেন, ওনাদেরকে লোকাল মার্কেটের উপর নির্ভর করতে হবে, স্থানীয় বাজারের উপর নির্ভর করতে হবে। ঠিক ধরুন কোন একটি চাষি 1 বিঘা বা 10 কাঠা চাষ করেছেন, তাহলে উৎপাদিত ফসলটা ধরুন নদিয়া থেকে কলকাতা মার্কেটে পাঠানো ওনার সমস্যা। ঠিক চাষটা স্বর্ণোজ্জ্বল তখনই হতে পারে যদি কৃষকরা একত্রিতভাবে করে বা একই অঞ্চলে অনেক বেশি চাষ হয়। তাহলে কি হয়, যেমন আমরা বাঁকুড়াতে শুরু করেছি, আপনার ঝাড়গ্রামে শুরু করেছি, একই এলাকায় অনেকগুলো কৃষক, তাহলে আমাদের উৎপাদিত ফসল খুব সহজেই মার্কেটে চলে যাবে। আচ্ছা, যে মার্কেটে বেশি দামে বিক্রি হবে। দ্বিতীয় হচ্ছে, যখন একটা কোম্পানি মালগুলো নিচ্ছে, তারা মার্কেটের থেকে একটু বেশি দাম দিয়েই নিচ্ছে, সেক্ষেত্রে কৃষকদের প্রফিটের পরিমাণটা বেশি। আমার কথা হচ্ছে, কৃষক এই মুহূর্তে চাইছেন নিশ্চয়তা। যারা নিশ্চয়তা চাইছেন, রামকৃষ্ণ আশ্রমের সাথে আসুন না, আমরা আপনাদেরকে বিনামূল্যে চারা দিয়ে, উপযুক্ত প্রযুক্তি দিয়ে, একরে 3 লক্ষ টাকা আয়ের নিশ্চয়তা দিয়ে আমরা চাষ আপনাকে করাচ্ছি। মানে এক কথায় কন্ট্রাক্ট ফার্মিং। আমরা সেখানে আমাদের পারিশ্রমিক বাবদ মাত্র 10% নিচ্ছি। মাত্র আপনার ফসল হওয়ার পর, আপনার বিক্রি করার পর, আর তার আগে আমরা সামান্যতম একটা পয়সা আপনাদের কাছে সিকিউরিটি মানি হিসাবে জমা রাখছি, যেটা কন্ট্রাক্ট শেষে আপনাদেরকে আমরা ভারত করে দেবো। এই চুক্তিটি করা হচ্ছে। বহু কৃষক আমাদের সাথে জুড়েছেন। যে সমস্ত কৃষকরা 2-4 একর করতে চাইছেন, একজনের হয়তো জমি নেই, 2-4টে কৃষক মিলে অতি সহজেই আমাদের সাথে কথা বলি, এই চাষে আগ্রহ প্রকাশ করতেই পারেন। এঁচোড় চাষ যেহেতু এই পরিমাণ লোকে করছে এই মুহূর্তে, বর্তমান দাঁড়িয়ে বহু মানুষ বলছে যে চাষটা 5 বছর আগে হয়ে এসেছে, প্রচুর চাষি করে ফেলেছে, আমরা এখন শুরু করতে গেলে আর 2 বছর পরে তো মার্কেটটা আর থাকবে না, প্রচুর লোক করে ফেলে তো বাজার দর পড়ে যাবে, তখন কি আমরা এই প্রফিট করতে পারবো? আপনি এর উত্তর কি দেবেন? দেখুন, আপনার কথাটা কিছুটা সত্য হলো, অধিকাংশটাই মিথ্যা। কৃষক যখন চাষ করছেন, সেই উৎপাদিত ফসলটা কৃষক নিশ্চয়ই ঘরের কাছে বেচবেন না, বিপণনের ব্যবস্থা করতে হবে। আচ্ছা, যেমন আমরা যদি সারা পশ্চিমবঙ্গ ধরি, মোটামুটি 10 কোটি মানুষ বাস করে। ঠিক শুধু কলকাতাতেই আপনার মানুষ বাস করেন 1 কোটির বেশি। যদি বছরে 100 গ্রাম করে এঁচোড় খান প্রত্যেকটা মানুষ, বছরে একদিন মাত্র 100 গ্রাম, আচ্ছা, তাহলেও 10 লক্ষ কেজি এঁচোড়ের প্রয়োজন হবে। আপনি বুঝতে পারছেন মার্কেট গ্যাপটা কতটা, কতগুলো সিটি আছে শুধু ওয়েস্ট বেঙ্গলে, ভারতবর্ষের বুকে কতগুলো সিটি আছে। সামান্য আমাদের যে দেশি এঁচোড়, প্রত্যেকের বাড়িতে গাছ আছে। ঠিক আজকে 50 বছর ধরে মা ঠাকুমা দাদুরা লাগিয়ে এসেছে, তার উৎপাদিত ফসল বছরে একবারই ফলছে, তাতেও দেখবেন তার মার্কেটটা 10 কোটি টাকা নিচে নামাতে পারছে না। আর এটা তো অফ সিজনে হচ্ছে, প্রোডাকশনটা এখনো আমাদের ধারণা 20 বছরের মধ্যে সাফিসিয়েন্ট আমরা আনতে পারবো না। আচ্ছা, 20 বছরেও মার্কেটটা সেই জায়গায় নিয়ে যাওয়া সম্ভব নয়, চাহিদা পূরণ হয়ে যাচ্ছে। কারণ শুধু কলকাতাতেই বাস করেন 1 কোটি মানুষ, 100 গ্রাম করে যদি বছরে খান 10 লক্ষ কেজির প্রয়োজন পড়ে। যখনই খাও অভ্যস্ত হয়ে পড়বেন, এটা সুপার ফুড। মানুষ দেখবেন আস্তে আস্তে মাংসের থেকে
ভেজিটেরিয়ানের দিকে এগিয়ে যাচ্ছে। যে কেন? উনি যখন স্বাস্থ্য সচেতনতা বুঝবেন, হ্যাঁ। যদি বছরে 5 বার খায়, হ্যাঁ। চাহিদাটা 5 গুণ বেড়ে 5 গুণ যাচ্ছে। বেড়ে গেল। শুধু কলকাতাতে একটা শহর, পশ্চিমবঙ্গে কতগুলো শহর, ভারতবর্ষে কতগুলো শহর, ঠিক আপনি ভাবুন এর যে কত বড় চাহিদা, কতটা মার্কেটের বিস্তৃতি, সেটা সাধারণ মানুষের নলেজের মধ্যে নেই। আচ্ছা, এই দাম কমে যাওয়ার যে ভয়টা পাচ্ছে, দাম কমে গেলে কি সেই প্রফিট বজায় থাকবে? মার্কেট চাহিদা তো নয়, বুঝলাম এখনো গ্যাপ রয়েছে, দামের বিষয়ে যদি আসে। দেখুন, উৎপাদিত ফসল বাড়লে কিছু দাম কমলেও কমতে পারে, হ্যাঁ। এটাই স্বাভাবিক। কিন্তু এটা হচ্ছে হাই ভ্যালু প্রোডাক্ট, একেবারে আলুর মতো দাম পড়ে যাওয়ার কোনো জায়গা নেই। সব থেকে বড় কথা, আমরা কৃষককে মাত্র 2 থেকে 2.5 টাকা পার কেজিতে একটা ইঁচড় তৈরি করে দেবো। 2 থেকে 2.5 টাকায় 1 কেজি ইঁচড় তৈরি হয়ে যাবে। এই মুহূর্তে অফ সিজনে কৃষক বিক্রি করেন 80 থেকে 100 টাকা। হ্যাঁ। যদি কৃষক 50 টাকাও বিক্রি করেন, হ্যাঁ। তাহলেও খরচের 20 গুণ প্রফিট পাবেন। আর যদি 20 টাকাতেও বিক্রি করেন, হ্যাঁ। তাহলেও 10 গুণ বেশি উনি দাম পাচ্ছেন। আপনি সাধারণভাবে ভাবুন না, 1 কেজি আলু উৎপাদন খরচ হচ্ছে 6 টাকা, ঠিক। কৃষক কখনোই 10 গুণ বেশি দামে 60 টাকা মূল্য কিন্তু পান না। 1 কেজি ধান উৎপাদন করতে কৃষকের খরচ হয় 18 থেকে 19 টাকা, হ্যাঁ। কৃষক কখনোই এর 10 গুণ দাম 180 থেকে পান না। 90 টাকা কোনোদিনই পান না। কিন্তু এই চোর 2 থেকে 2.5 টাকা উৎপাদন খরচ হলো, 20 টাকার নিচে তো নামবে না, ঠিক। তাহলেও কিন্তু 10 গুণ দাম কৃষক অনায়াসেই পেতে পারে, চিন্তার কোনো কারণে। হ্যাঁ, তবে হ্যাঁ, আমি একটা কথা মাঝে মধ্যেই বলি, ভবিষ্যতে কখনো দাম কমবে সেই ভয়ে যদি এখনই রোজগারটা কৃষক না করে, আমার বলার কিছু নেই। এর থেকে বোকামো ডিসিশন আর কিছু হবে না। তাছাড়া এই এঁচুড় যদি দাম কোনো রকম কমেই যায়, ধসেই যায়, কিছু এঁচুড় তো পাচ্ছেনই, হ্যাঁ। তার সাথে এর ভেতরে কিছু চাষ তো করা যেতে পারে। আচ্ছা। সেক্ষেত্রে হয়তো গাছের গ্যাপটা একটু বেশি রাখতে হবে হ্যাঁ, লাগানোর সময়। হ্যাঁ। আর ছাওয়া এলাকায় যে সমস্ত চাষ হয়, হ্যাঁ। কিছু চাষ করতে পারে। তবে এঁচোড়ের মতো প্রফিট কোনো চাষেই এই মুহূর্তে দিয়েছে বলে আমার মনে হয় না। শুধু পশ্চিমবঙ্গ না, সারা ভারতবর্ষ ঘুরে আপনি তো বিভিন্ন জায়গায় যান, ঠিক কোথাও দেখেছেন কি এর থেকে বেশি প্রফিটেবল চাষ, এত ইজি চাষ, এত সহজভাবে কৃষকরা করে উঠতে পেরেছেন? আমার এতদিনের অভিজ্ঞতাতে আপনার যত বাগান দেখেছি বা পশ্চিমবঙ্গে যেখানে যেখানে আমি দেখেছি, ফেলে দেওয়া চাষের মধ্যে হলো এঁচড় চাষ। যার পেছনে সময় দিতে হয় না, যার পেছনে পরিশ্রম নেই, যে চাষের পেছনে শুধুমাত্র একটু নজর রাখলেই সে বছর শেষে একটা ভালো রোজগার দিয়ে যায়, সেটা আমি নিজের চোখে আপনার বিভিন্ন ফার্মারদের বাগান। আপনি যখন আজ থেকে 2-2.5 বছর আগে আমার কাছে প্রথম প্রতিবেদন করতে আসেন, তখনই আপনি বলেছিলেন যে শ্রীকান্ত দা, এঁচড় চাষ কি মানুষের পক্ষে সহায়ক? আমি যদি আজকের ডেটে আপনাকে দাঁড়িয়ে জিজ্ঞাসা করি, আপনি এতগুলো বাগান দেখার পর চাষিরা কতটা লাভবান হচ্ছে, আপনিই তো বলতে পারবেন। ঠিক বেশি একদম তাই। চাষের মুখের কথার ভিডিও আমাদের চ্যানেলে আছে, আই বাটনে দিয়ে দিচ্ছি ভিডিওটা, ওখান থেকে দেখে নিন। ভিডিওর এন্ড স্ক্রিনেও থাকবে। চাষি নিজে মুখে বলেছেন যে তিনি একটা বাগান থেকে কত টাকা রোজগার করেছেন, তার বাগানের বয়স 7 থেকে 8 বছর। এঁচড় চাষের ভবিষ্যতে যে প্রশ্নটা ছিল সেটা আশা করি মানুষের কাছে ক্লিয়ার হলো। কিন্তু বর্তমানে এই চাষ নিয়ে বহু মানুষের বহু কথা আমরা শুনছি, বহু জায়গায় এক এক জায়গায় এক এক রকম দামে এঁচড় চারা বিক্রি হচ্ছে। কোনো জায়গায় কি আপনার মনে হচ্ছে যে আপনি যে দামে বিক্রি করছেন সেই দামটা একটু বেশি বলে মনে হচ্ছে আপনার এঁচড়ের চারা? এখানে মনে হয় হয়তো আপনি কথাটা ভুল বলে ফেললেন। আমরা গাছের দাম নিই না, আমরা নিই আমাদের প্রযুক্তি দিয়ে যে চারাটা তৈরি করি, আমার অভিজ্ঞতার দাম। কারণ কৃষক যদি একটা চাষ করে ফেলিওর হয়, তাহলে গাছের চারাটার মূল্য থাকে না। সেটা সে 50 টাকায় কিনুক বা 100 টাকায় কিনুক, মূল্যটা সেটারই। মূল্যটা হচ্ছে সাফল্যের, সফলতা। কৃষক যে প্ল্যান্টার লাগিয়ে নিশ্চিন্ত হতে পারবে, লাভবান হতে পারবে, সেটারই দাম। তাহলে আমরা কিসের দাম নিই? নিশ্চয়তা, কৃষকের সাফল্যের দাম, ওকে, এতদিনের অভিজ্ঞতার দাম। সেই অভিজ্ঞতা দিয়ে আপনারা যে চারা তৈরি করেছেন বানাচ্ছেন, একটা সাধারণভাবে আপনাকে বলি, ধরুন রামকৃষ্ণ রাসে যে চারাটা বিক্রি করে, হ্যাঁ, এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রায় 5 থেকে 7 লাখ আমাদের বীজের গাছ পড়ে আছে। এগুলো সবই বীজের গাছ, সবই বীজের গাছ, একদম A to Z বীজের গাছ। 5 থেকে 7 লাখ বীজের গাছ তৈরি আছে। যারা চারা কেনার নার্সারি তো যাই চারা কেনার জন্য, আপনি দেখুন এই সমস্ত গাছ থেকেই চারা উৎপাদন করা সম্ভব। চারা বানিয়ে দিলে সবকটাই সম্ভব, সবকটাতেই সম্ভব। কিন্তু রামকৃষ্ণ নার্সারি দেখুন, এখান থেকে যে গাছগুলো আগে জন্মেশন হয়েছে, এখান থেকে বাছাই করা কিছু গাছ রেখে রাখে, যেগুলো হাইটে লম্বা হয়েছে, না গ্রোথ ভালো হয়েছে। আমরা 100 পিস গাছের মধ্যে মাত্র 10 পিস গাছ যেটা প্রথম ফুটে আমরা বেছে নিই।
আচ্ছা, সেটার থেকে আমরা ম্যাক্সিমাম চারাটাই আর বাকি চারাটা রিজেকশনে পড়ে যায়, ফেলে দেওয়া হয়? ফেলে দেওয়া হয় বা কারো প্রয়োজন হলে নিয়ে যেতে পারে। আচ্ছা, তাহলে আপনি বলুন, এই 5 লাখ চারা থেকে 50,000 চারা উৎপাদন করছি। আপনি তো চোখের সামনে দেখতে পাচ্ছেন এই চারাগুলো আমাদের যে বেডে বাছাই করা আছে, এগুলো শুধু চারা উৎপাদনের জন্য, কিন্তু এই গাছগুলো থেকে আমরা চারা বানাই না। এতটা পরিমাণ আপনাদের ওয়েস্ট হচ্ছে, হ্যাঁ, তারপরে একটা ভালো কোয়ালিটির চারা আপনার উৎপাদন হচ্ছে। অনেকেই দেখবেন বিজ্ঞাপন করেন যে আমরা একটা ম্যাচুরিটি গাছ 3 বছর 4 বছর 5 বছরের গাছ থেকে বানিয়ে দিই। হ্যাঁ, আমরা বলি বা আমরা ভাবি একটা গাছ 7 থেকে 8 মাসে যখন ফলন চলে আসছে, হ্যাঁ, তারপর সেই গাছটা মোটামুটি 16 মাস 18 মাস বয়স হলে ম্যাচুরিটি আমরা ধরে নিই। আচ্ছা, তারপর সেই গাছটা আমরা কলম বাঁধি। একটা গাছে আমরা 1 থেকে বড় যদি 2বার কলম বাঁধি, তারপর সেই গাছটাকে আমরা চেঞ্জ করে দিই, আবার নতুন মাদার বসাই। মানে ছোট গাছেই কলম বাঁধেন আপনারা? না, এখানে হচ্ছে গাছের বয়স 16 থেকে 18 মাস হলে আমাকে কলম বাঁধি। 16 থেকে 18 মাস পর্যন্ত, তার মানে যে গাছটা প্রথম কুড়ি ধরে বা দ্বিতীয়বার কুড়ি ধরেছে সেই রকম গাছে প্রথম কুড়ির পর পরের বার। ওকে আমরা প্রোডাকশন শুরু করি। এর লজিক কি? এর লজিক বলতে, যখন 18 থেকে 20 মাস বয়সে গাছটা বাঁধা হয় বা 16 মাস বয়সে গাছটা বাঁধা হয়, গাছটার যে জোর থাকে, যে কোয়ালিটি থাকে, গাছটা বারে বারে কলম করার পর সে কোয়ালিটিটা থাকে না, গাছটা দুর্বল হয়ে পড়ে। কারণ গাছটা যখন আপনি কেটে নিচ্ছেন, পাতার সংখ্যা কমে যাচ্ছে, পাতা হচ্ছে গাছের রান্নাঘর, তাহলে গাছ যখন দুর্বল হচ্ছে, চারাগুলোও কিন্তু অন্তর থেকে দুর্বল হচ্ছে। কিন্তু আমরা যদি একবারই সেটা থেকে চারা তৈরি করি বা বড় যে 2বার করি, গাছের হেলথ ভালো থাকছে, সেই গাছের গ্রোথ ভালো থাকছে, ফলন ভালো আছে। আমরা সেভাবে এই অভিজ্ঞতাটাই আপনারা এত বছর ধরে তৈরি করেছেন। করেছি। দেখবেন আপনাদের অনেক চ্যানেলে দেখতে পাই আমরা ফলন্ত গাছ থেকে চারা বানিয়ে দিচ্ছি, 5 বছরের গাছ 10 বছরের গাছ। রামকৃষ্ণ সে বানাই না, আমরা যেটুকু জানি সেটুকুই তৈরি করি। তাতে এত হাজার চাষি আপনার হাত দিয়ে আজকে সাকসেসফুল সাফল্য পেয়েছে। ওকে, এবার আমরা আরেকটা প্রশ্নে আসি। তো এই এঁচোড় চারা বসানোর আমাদের ওয়েস্ট বেঙ্গল, আমাদের এই পশ্চিমবঙ্গে এক এক জায়গায় এক এক রকম ওয়েদার, এক এক জায়গায় এক এক রকম মাটি। কোনো জায়গায় লাল পাথুরে মাটি, তো কোনো জায়গায় খুব কাদার মাটি, কোনো জায়গায় খুব বেলে মাটি। তাহলে মাটির আলাদা আলাদা ক্যারেক্টার পাচ্ছি, ওয়েদারও ক্যারেক্টার পাচ্ছি। কোনো জায়গায় হিউমিডিটি 100% 90%, কোনো জায়গায় 65% 70%। তাহলে ওয়েদার ভিত্তিতে বা মাটির ভিত্তিতে কাঠল চাষ সমস্ত জায়গাতেই কি হওয়া সম্ভব, নাকি তার নির্দিষ্ট কোনো ক্যারেক্টার আছে? এটা আপনারা একটা দারুণ প্রশ্ন আপনি করলেন। দেখুন, বাঁকুড়ার মাটি রুক্ষ মাটি, সেই মাটিতেও যেমন আমরা পর্যাপ্ত ফলন করাচ্ছি, নদীর মাটিতেও করাচ্ছি। আবার নদীর মাটিতেও যেমন পর্যাপ্ত ফলন করাচ্ছি, সেই কুচবিহার উত্তরবঙ্গ সেই পর্যাপ্ত ফলন আছে। কিন্তু এক্ষেত্রে মাটি যেখানে ভিন্ন ভিন্ন, এর পরিচর্যাও ভিন্ন, পদ্ধতিটাও ভিন্ন ভিন্ন। পদ্ধতিটাও ভিন্ন ভিন্ন। পদ্ধতি বলতে খাবার দেওয়ার পদ্ধতিটা ভিন্ন ভিন্ন। আচ্ছা, কিছু পদ্ধতি চেঞ্জ করলে সমস্ত মাটিতেই করা যায়। কেউ বলেন যে স্যার শক্ত মাটিতে হবে না, কেউ বলে স্যার আমার একটু বালুকাযুক্ত মাটি। আমি বলি, পশ্চিমবঙ্গে আম কাঁঠাল হয়নি এমন তো জায়গা নেই। আমাদের পাশের দেশ বাংলাদেশ, আগে যেটা ভারতবর্ষের মধ্যেই ছিল, সেখানে দেখবেন ওই দেশের জাতীয় ফল হচ্ছে কাঁঠাল। তাহলে আমাদের দেশের গাছ, তাহলে আম কাঁঠাল ফলবে না পশ্চিমবঙ্গে, এরকম মাটি নেই। কিন্তু পর্যাপ্ত ফলনের জন্য পরিচর্যাটুকু আপনাকে চেঞ্জ করতে হবে। মানে আপনার কথা অনুযায়ী একটা গাছ যখন 3 বছর ম্যাচিওর হয়ে যাচ্ছে, সেই গাছে 100 কিলো করে বা 1 কুইন্টাল করে প্রোডাকশন হওয়ার যে সম্ভাবনা, সেটা সব জায়গাতেই সমান হবে যদি পরিচর্যা ঠিক থাকে। পরিচর্যা যদি ঠিক থাকে, সমস্ত মাটিতে সমান ফলন করা সম্ভব। সব থেকে বড় কথা, পরিচর্যার পার্থক্য আছে। আচ্ছা, যেমন বলি, ধরুন আমাদের বাঁকুড়ার রুক্ষ মাটি, এখানে এই সময় আমরা পর্যাপ্ত গোবর সার ব্যবহার করছি। কিন্তু নদীয়ার মাটিতে আমরা বলছি অত গোবর সার দেওয়ার দরকার নেই, আপনি সিংকুচো হাড়গুলোর উপরই করতে পারেন, কি সামান্য কিছু ভার্মি কম্পোস্টও দিতে পারেন। আচ্ছা, আবার ধরুন উত্তরবঙ্গের বালুকাযুক্ত মাটি, হ্যাঁ, সেখানে পরিচর্যাটা আবার একটু ভিন্ন ভিন্ন। মানে বিভিন্ন জায়গাতে গাছের ক্রাইটেরিয়া বা গাছের অবস্থান অনুযায়ী খাবার আপনাকে চেঞ্জ করতে হবে। আচ্ছা, তাহলে এই গাইডলাইন বা পরামর্শ জন্য মানুষের তো শেখার প্রয়োজন এই চাষটা সম্পর্কে। তাহলে তার পদ্ধতি আপনারা কি কিছু দেখেছেন? দেখুন, আমরা প্রাথমিকভাবে তো প্রতি বছরই এই কটা বছর একটা তো কৃষকদেরকে নিয়ে আলোচনা সভা বা প্রশিক্ষণ শিবিরে আলোচনা করছি। তাছাড়া আমাদের অভিজ্ঞতা অনুযায়ী যে এলাকায় যে কৃষক আছে, আমরা অফিস থেকে টোটালটাই গাইড করে দিই।
কৃষক তো হলে পারবে না, ওনারা তো যারা আসছেন এই চাষে নতুন, মানে জায়গা অনুযায়ী যে পরিবর্তন সেটা আপনারা সেই জায়গার চাষির তার মাটির তারতম্য বুঝে তাকে আপনারা সেই পরিচর্যা করে দেন। শেষ পরিচর্যা বলে। কাঁঠাল চাষ নিয়ে বহু বছর ধরে কাজ করার মানুষ বা নার্সারি আমি পশ্চিমবঙ্গে খুব কমই দেখেছি, যেটা শ্রীকান্ত দার কাছ থেকে আমরা আজকের প্রতিবেদনে পাচ্ছি। এই অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্সের কথা আমাদের কিন্তু আজ অবধি কোনো জায়গা থেকে কেউ বলেননি। সেই মাটি ভিত্তিতে, তারপর জলবায়ুর ভিত্তিতে গাছের খাবার দেওয়ার তারতম্যও আলাদা এবং সেই অনুযায়ী ট্রিটমেন্ট করলে তবেই ফলন সমান আসবে। তো দাদা, শুধু সেটাও না, আপনি এই যে আমার বাগানটা দেখছেন গাছ বাঁধা আছে, কত রকম ঘাস হয়ে আছে। ঠিক। অন্যান্য চাষিরা কি করেন, হার্বিসাইড বা ঘাস মারা ব্যবহার করেন। হ্যাঁ, আমরা দেখুন ঘাস আছে তো কি আছে, আমরা কিন্তু কলম উঠবে তারপর শ্রমিক দিয়ে ঘাস পরিচর্যা করবে, তাহলে হার্বিসাইড আপনাকে ব্যবহার করা চলবে না। এরকম ছোট ছোট পার্ট কৃষককে মানতে হবে, আচ্ছা। তবেই উনি সাফল্য পাবেন। যেমন অনেকের ফলন, গাছে ফল ফুল আসছে অথচ পড়ে যাচ্ছে, কালো হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। যে বছর ভালো প্রোডাকশন হলো তার পরের বছর প্রোডাকশন বেশি হওয়ার কথা অথচ কম হচ্ছে। এই কথাগুলো কিন্তু প্রত্যেক চাষির কাছে আমরা শুনছি বর্তমানে। এর নিশ্চয়ই সলিউশন আছে আপনার কাছে? হ্যাঁ, আমাদের যে একটা নিজস্ব ইউটিউব চ্যানেল আছে অ্যাডভান্সড এগ্রিকালচার, সেখানে ফল ঝোড়া বা মুসি ঝোড়া রোগের একটা সম্পূর্ণ প্রতিবেদন করা আছে, কৃষকরা চাইলে ওনাসি দেখে আসতে পারে। তাহলে অভিজ্ঞতা নেওয়ার জন্য অভিজ্ঞ মানুষের কাছে আসা উচিত, চাষটা শিখে করা উচিত। বাস পাশাপাশি দেখে বাস, চাষ শিখে চাষ যদি না করেন তবে কিন্তু আপনি সেই সফলতার জায়গা পৌঁছতে পারবেন না, সেই গণ্ডি অতিক্রম করতে পারবেন না। বর্তমানে চাষিরা সবসময় একটা জিনিসই ভুল করেন, যে ও করেছে আমিও পারবো, দেখে দেখে চাষ করে দিলেন। কিন্তু পরামর্শ সঠিক জায়গায় নেওয়া উচিত, অভিজ্ঞ মানুষের সাপোর্টে চাষ করা উচিত, তবেই কিন্তু সেটা সাকসেসফুল হবে। দাদা, আপনি কি বলেন? দেখুন, আপনি যেটাই করবেন শুধু চাষ করে না, অভিজ্ঞতার কাছে বড় জিনিস কিছু আছে বলে আমার মনে হয়। তাহলে আমার লুপহোলস বা আমার প্রবলেমগুলো আমি সলভ করতে পারবো যদি একজন এক্সপার্ট আমাকে গাইডলাইন প্রোভাইড করেন। অবশ্যই। তো মোটামুটি আপনাদের যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নের আমরা যথাযথ উত্তর দিতে পারলাম। 1 কিলো এঁচড় তৈরি হতে মাত্র 2 থেকে 2 টাকা খরচ, এবং সেটা আপনি খুব ন্যূনতম দাম থাকলেও কিন্তু 20 টাকায় বিক্রি করতে পারবেন। তাহলে 10 গুণ প্রফিট একটা ফার্মিংয়ে, সেটা বোধ হয় এই এঁচড় চাষি আছে। এবং 1 একর জমি হলে সেখানে 3 লক্ষ টাকা প্রফিট করা যায়। কন্ট্রাক্ট ফার্মিংয়ের থ্রুতে দাদারা কিন্তু ফার্মারদের সহায়তা করছেন, এবং সেখানে আপনাকে ফ্রিতে চারা দেওয়া হবে, গাইডলাইন ফ্রিতে দেওয়া হবে, সেই পরামর্শও দাদারা দিচ্ছেন। এবং আপনার জমিতে প্রফিট হওয়ার পর তার 10% তারা আপনার পারিশ্রমিক নিচ্ছে। তাহলে এই সহায়তা পশ্চিমবঙ্গে কোনো জায়গায় কি করছে আমার তো জানা নেই। তো রামকৃষ্ণ নার্সারি কোথায় অবস্থিত, মানুষ কিভাবে এসে যোগাযোগ করবে, তার প্রসেসটা যদি বলে দেন। রামকৃষ্ণ নার্সারি অনেকেই চেনেন, যারা চেনেন না ওনাদের উদ্দেশ্যে বলি, যারা হাওড়ার থেকে বা বর্ধমান থেকে আসছেন, প্রথমে আপনারা আরামবাগে আসুন, আরামবাগ থেকে বদনগঞ্জ বাসে উঠুন, শান্তিপুর স্টপেজ, এখানেই আমাদের ফার্ম। তাছাড়া আমাদের হুগলি জেলার আরামবাগের কাছে শান্তিপুর বাস স্টপের পাশেই হচ্ছে রামকৃষ্ণ নার্সারি। আরামবাগ থেকে বদনগঞ্জে বাসে উঠতে হবে, শান্তিপুর স্টপেজের পাশে। ওকে। আর আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিই, 8016979603। সকাল 10টা টু 5টার মধ্যে আপনারা কল করে নিতে পারেন। ওকে। তো কিভাবে যোগাযোগ, আপনার সঙ্গে সরাসরি কথা হবে নাকি অফিসের সঙ্গে যোগাযোগ? কথা অবশ্যই বলবেন, যদি কোনো প্রবলেম হয় আমি তো আছি, চিন্তা করবেন না। তো আপনারা যেভাবে যোগাযোগ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে নেবেন, আপনাদের যা পরামর্শ বা যা তথ্য নেওয়ার সেটা নিয়ে নেবেন। যখন ফাইনাল বা আপনাদের চাষের ডিসিশন হবে, দাদা আপনাদের গাইডলাইন করে দেবেন। বাকিটা আপনাদের সিদ্ধান্ত, আপনারা বুঝবেন। আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ফিরে আসবো। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।